আসসালামু আলাইকুম। ললিপপের সাথে আবারও হাজির হয়ে গেলাম আমি ইয়াসবিন মোস্তফা কামাল, ডিপার্টমেন্ট অফ মেরিটাইম ল এন্ড পলিসি, বিএসএলআরবিও। সো আজকে ভিডিও করার মেইন পারপাসটি হচ্ছে আপনাদের যতগুলো প্রশ্ন ছিল, জিজ্ঞাসা ছিল এবং কিছু ভুল ধারণা, অনেকের আবার কিছু ঝাপসা ধারণা ছিল, সেগুলোকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করার জন্য। সো আপনাদের কোয়েশ্চেন গুলো আমরা পেয়ে গেছি ইতিমধ্যে, কিন্তু আমাদের ইনবক্স, কমেন্ট বক্স এবং ইউটিউবের যে কমেন্টস আছে সেখান থেকে। সো সেগুলো নিয়ে হচ্ছে আমাদের আজকের আয়োজন। শুরু করা যায়। প্রথম প্রশ্ন যেটি আমাকে অনেক স্টুডেন্ট বলেছে, আমি বলবো 90% যারা জানতে চেয়েছে সবাই এটি জানতে চেয়েছে যে ভাইয়া পরীক্ষাটি কি নৈর্ব্যক্তিক হবে এবং তাতে কি কোনো নেগেটিভ মার্কিং থাকবে কিনা। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের সার্কুলার স্পষ্টভাবে উল্লেখ আছে যে নৈর্ব্যক্তিক পদ্ধতি মানে এমসিকিউ প্রসিজারে হচ্ছে আপনার পরীক্ষাটি হয়ে থাকবে, এবং নেগেটিভ মার্কিং এর কথা যদি বলতে চাই সেটা নিয়ে সার্কুলারে উল্লেখ নেই। তবে আপনার পরীক্ষা হলে প্রশ্নপত্রে যদি আপনি ইনস্ট্রাকশনে দেখতে পান যে সেখানে নৈর্ব্যক্তিকের কারণে কোনো মার্কের ডিস্ট্রিবিউশন করা আছে যেটি আপনার নেগেটিভে চলে যাবে, অর্থাৎ কোনো ভুল অ্যান্সার করলে আপনার নেগেটিভ মার্কিং হবে, তাহলে অবশ্যই আপনি সেখানে ধরে নিতে পারবেন যে নেগেটিভ মার্কিং থাকবে। অথবা যদি আপনি কোনো ধরনের ইনস্ট্রাকশন না পান তাহলে আপনার এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, কেননা হচ্ছে আপনি কোনো ধরনের নেগেটিভ মার্কিং সেখানে পাচ্ছেন না। অর্থাৎ আপনি যদি কোনো অ্যান্সার মার্ক করে আসেন এবং সেটি যদি অ্যান্সার ভুল হয় তাহলে হচ্ছে আপনার কোনো ধরনের বাড়তি মার্ক কাটা যাবে না। এরপর চলে আসি দ্বিতীয় যে প্রশ্নটি আমি পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কোনো ধরনের রিটার্ন থাকবে কিনা। ভাইয়া কোনো ধরনের রিটার্ন থাকতে পারবে না, কেন হচ্ছে সার্কুলারে উল্লেখ করা আছে, আমি ইতিমধ্যে বলে দিয়েছি। এবং শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস নিয়ে আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন। আমি সবাইকে একটি ধারণা ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে কি আমাদের শর্ট সিলেবাস নিয়ে যদি কোনো কথা বলা থাকতো তাহলে হচ্ছে আপনার এডমিশন সার্কুলারে বলা থাকতো। স্পেশালি আমি মেনশন করে দিতে চাই এফএমজিপি এবং এফএস এর যারা আছেন তাদের যে কারিকুলামের উপর বেসিস করে এডমিশন পরীক্ষাটি হয়ে থাকবে সেটা কিন্তু বলতে গেলে একটি ইউনিভার্সাল সাইন। কেননা হচ্ছে আপনি জিকে বলেন, জিকে কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল, আপনি কোন ধরনের আপনার এইচএসসি এসএসসি সার্টিফিকেটের যে পরীক্ষাগুলো দিয়ে এসছেন সেগুলোর সাথে আপনি কোনো ধরনের ক্যাটাগরি করে নিতে পারবেন না যেগুলো কোনো কারিকুলাম বেসিসে ফলো করছে। সো এগুলার যে সেক্টর গুলো আছে সেগুলো হচ্ছে অনেক ফাস্ট, দ্যাটস ওয়াই আপনি এখানে কোনো ধরনের শর্টিং করবেন তাহলে আপনার প্রিপারেশনটা কিন্তু অধরা থেকে যাবে। সো সেটার ক্ষেত্রে একটু সিনসিয়ার থাকতে হবে, যেখানে কোনো শর্ট সিলেবাস বা অন্য কোনো কিছু থাকছে না। তারপর দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি বলবো সেটা হচ্ছে কোনো ধরনের কোটা আছে কিনা। আমি আমার পূর্ববর্তী ভিডিওস গুলোতেও বলেছি এবং এই ভিডিওসেও বলছি, সেটা হচ্ছে মেরিটাইম ইউনিভার্সিটিতে যখন থেকে ছিল তখন থেকে কোনো ধরনের কোটা, ইভেন কি মুক্তিযোদ্ধা কোটা পর্যন্ত ছিল না। সো এখানে কোনো ধরনের কোটা বা হচ্ছে স্পেশাল কোনো ক্যাটাগরি কোনো কিছু উল্লেখ নেই। তারপর আসি, আমাকে সবাই জিজ্ঞেস করছে ভাইয়া আমার কোয়েশ্চেন পেপারটা কি ইংলিশে হবে নাকি হচ্ছে বাংলায় হবে। আমাদের কিন্তু এডমিশনে কোনো ক্ষেত্রে আপনি বাংলার টাচ দেখতে পাচ্ছেন না, অর্থাৎ বাংলা যে সাবজেক্টে আছে সেটা ইনক্লুডেড নেই। দ্যাট মিনস আপনার যতগুলো পরীক্ষার প্রশ্ন থাকবে সেখানে কিন্তু ইংরেজি মাধ্যমটি থাকার চান্সেস বেশি আছে। এটা আমি কেন বলছি, আপনার সার্কুলারে উল্লেখ নেই, আপনি সেটা আমাকে বলতে পারেন, পয়েন্ট আউট করছে ভাইয়া সার্কুলারে তো কোনো ধরনের ইংলিশে প্রশ্ন হবে নাকি বাংলায় প্রশ্ন হবে সেটা নিয়ে বলা নেই। বাট বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে যদি আমরা দেখতে পারি, আমাদের মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নগুলো ছিল হচ্ছে আপনার ইংরেজিতে প্রশ্ন থাকতো, নিচে ব্রেকেট দিয়ে আপনার বাংলার সেটি অনুবাদ লেখা থাকতো। দ্যাটস ওয়াই যারা বাংলা মাধ্যম আছেন এবং ইংরেজি মাধ্যম আছেন তাদের উভয়ের জন্য হচ্ছে সেটি সুবিধা হতো। কিন্তু এমনও হতে পারে পরীক্ষা হলে কি আপনি দেখতে পারেন যে সম্পূর্ণ প্রশ্নটি ইংলিশে এসেছে। সো সেটা ডিপেন্ড করছে আসলে ভার্সিটি অথরিটির উপর এবং যারা এক্সাম কন্ট্রোলার আছেন তাদের উপর, তারা প্রশ্নটি কোন পদ্ধতিতে প্রণয়ন করবেন। যে প্রশ্নটি আমাকে সবচেয়ে বেশি স্টুডেন্টরা এর পরে করে থাকছে সেটা হচ্ছে কি ভাইয়া কোন কোয়েশ্চেন ব্যাংকটি আমি ফলো করব এবং কোয়েশ্চেন প্যাটার্ন কি ধরনের হবে। আচ্ছা আমি আবারও বলে দেই, আমাদের ভার্সিটি হচ্ছে বিইউপি, এমআইএস এবং আরো কিছু সিলেক্টিভ ইউনিভার্সিটির মতো ভর্তি পরীক্ষা শেষে প্রশ্নপত্র স্টুডেন্টের হাতে ডেলিভার করে না। দ্যাট মিনস আপনি বাজারে যত কোয়েশ্চেন ব্যাংক দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে মানুষের মুখ থেকে শোনা যে কোয়েশ্চেন গুলো নিয়ে এবং সেগুলোর অ্যান্সার ডেলিভার করে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। দ্যাটস ওয়াই আপনি 100% ভাবে কোনো সিলেক্টিভ কোয়েশ্চেন ব্যাংকের উপর নির্ভর করতে পারছেন না। তাহলে কি ভাইয়া আমি কোন ধরনের কোয়েশ্চেন ব্যাকগ্রাউন্ড ফলো করে কি প্রিপারেশনটাকে সুনিশ্চিত করতে পারবো না? অবশ্যই পারবো। আমাদের ভার্সিটির ফ্যাকাল্টি গুলো যে কোয়েশ্চেন গুলো করে থাকে সেগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কিছু স্পেসিফিক ডিপার্টমেন্ট এবং ফ্যাকাল্টির কোয়েশ্চেন মডিউলের সাথে মিল পেতে দেখা যায়। যেমনটা আমি বলবো এফএমজিপি এবং এফএস এর ক্ষেত্রে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে বিইউপির এফএএস এবং এফএএস এবং এফবিএস এর যে সংমিশ্রণ আছে সেটা যদি কিছুটা আইডিয়া নেন তাহলে কিন্তু আপনি একটি ভালো ধারণা পেতে পারেন। এবং তার পরবর্তীতে যদি বলি ডিউর ক্ষেত্রে আপনি কি করবেন, এফএসএ এবং এফএমজিপির জন্য ডি ইউনিট বেসড যে কোয়েশ্চেন ব্যাংকগুলো আছে সেগুলো থেকে কিন্তু আপনি ইংরেজি, জিকে এগুলোর কিছুটা সহায়তা পেতে পারেন। তারপর যদি বলি আপনার এফইওএস এবং এফইটি এই কোয়েশ্চেন ব্যাংকগুলো আপনি কিসের থেকে সহায়তা পাবেন, সেটা হচ্ছে সিইউ, ডিইউ, আরইউ এগুলো যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কিছু ইউনিটগুলো আছে স্পেসিফিক বায়োলজিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং, টেকনোলজিক্যাল এগুলোর কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখলে আপনি কিছুটা আইডিয়া পেতে পারেন।
তারপর চলে আসে যেটা নিয়ে অনেক 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 বেশি অনেকের কাছে জিজ্ঞাসা, সেটা হচ্ছে ভাইয়া অ্যানালিটিক্যাল এবিলিটি নিয়ে আমি কি করবো এবং ক্রিটিক্যাল রিজনিং জিনিসটা কি। সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল এবিলিটি এবং ক্রিটিক্যাল রিজনিং এই দুটোর ক্ষেত্রে আপনি সর্বপ্রথম যেটি করবেন নিজের বোঝার জন্য দুটোকে বাংলা অনুবাদ করুন। অ্যানালিটিক্যাল এবিলিটি তার মানে হচ্ছে আপনি আপনার বুদ্ধিমত্তাকে খাটিয়ে আপনি কোন ক্ষেত্রে কিরকম ধরনের ডিসিশন নিতে পারছেন সেটার মধ্যে আপনার প্রকাশ হয়েছে আপনার অ্যানালজিক্যাল মাইন্ড কতটুকু পরিমাণ শার্প এবং শার্প নয়। তার পরবর্তীতে যদি আমি চলে আসি ক্রিটিক্যাল রিজনিং, দ্যাট মিনস হচ্ছে আপনি ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে কোন ডিসিশনটি নেবেন, এই ডিসিশন নিলে রাইট হবে, এই ডিসিশন নিলে হচ্ছে রং হবে, এখানে পার্সেন্টেজ আছে এত পরিমাণ রঙের, এখানে পার্সেন্টেজ আছে এত পরিমাণ ক্যাজুয়ালিটি। সো এই ডিসিশন মেকিং যে পাওয়ারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার ক্রিটিক্যাল রিজনিং আপনার অনেক ক্ষেত্রে হেল্প করে থাকে। দ্যাটস ওয়াই আপনি এগুলো কোনো কোয়েশ্চেন ব্যাংক বলবো না, বাট আপনি যদি আইডিয়া নিতে চান সেটা হচ্ছে ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড, যেটা হচ্ছে ডিফেন্সের একটি পরীক্ষার মধ্যে চলে আসে, সেইখানে যে কিছু কোয়েশ্চেন প্যাটার্ন আছে যেগুলোকে আমরা প্রিপারেশন নেওয়ার জন্য রেভেন্স আইকিউ ফলো করে থাকি, গুগল থেকে হেল্প নিয়ে অথবা ইউটিউবের কিছু স্পেসিফিক সাইটস আছে সেগুলোর কিন্তু আপনি ইজিলি চাইলে হেল্প নিতে পারেন, কিছু আইডিয়া পেতে পারেন, বাট 100% অ্যাকুরেটলি আপনি যে মিল পাবেন সেটার ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে কোনো ধরনের নিশ্চয়তা দিতে পারবো না। এবং যদি বলি স্পেসিফিক আপনার আর কি কি ক্ষেত্রে আপনি হেল্প পেতে পারেন, সেটা হচ্ছে কি আপনার এই যে কোয়েশ্চেন গুলো আছে এফএমজিপি এবং এফএসএ, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ভাইয়া আমি আগেও বলেছি অনেক বেশি ইউনিভার্সাল মোডের কোয়েশ্চেন চলে আসে। দ্যাটস ওয়াই আপনি সিলেক্টিভ যদি কোনো পাথওয়ে অথবা হচ্ছে কোনো কিছু স্পেসিফিক টপিকস পড়েন তাহলে কিন্তু আপনি নিজের প্রিপারেশনটাকে অধরা রেখে দিবেন। দ্যাটস ওয়াই কিন্তু আপনার প্রিপারেশনটা হতে অনেক বেশি ফাস্ট। আপনি চাইলে কিন্তু বিসিএস এর যে কিছু আইকিউ এবং অ্যানালজিক্যাল কোয়েশ্চেন আছে সেগুলোর কিন্তু আপনি কিছুটা হেল্প নিতে পারেন। তারপর চলে আসি আমাকে জিজ্ঞাসা করা হয়েছে এখানে পার্মানেন্ট ক্যাম্পাস নিয়ে কিছু কথা। হ্যাঁ, আমাদের মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট ক্যাম্পাস নেই, বাট আমাদের চট্টগ্রামে কিন্তু ইতিমধ্যে আমাদের যে পার্মানেন্ট ক্যাম্পাস আছে সেটির কাজ অতি দ্রুত গতি সম্পন্নভাবে এগিয়ে চলছে এবং আশা করা যাচ্ছে যেটা আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে আনুমানিক 2025 সালের শেষের দিকে আমাদের ক্যাম্পাস ঢাকা থেকে আপনার চিটাগং পার্মানেন্টলি এবং পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট হয়ে যাবে। তারপর যদি বলতে চাই সেটা হচ্ছে সায়েন্স থেকে কি ভাই আমি অন্য কোনো সাবজেক্ট চুজ করতে পারবো কিনা এফএসএ এবং এফএমজিপির ক্ষেত্রে। হ্যাঁ, এটা করা সম্ভব যদি না আপনার কোয়েশ্চেনে কোনো ডিরেকশন বা ইনস্ট্রাকশন স্পেসিফিক করে বলে দেওয়া না থাকে। যেমন আমি সায়েন্সে ছিলাম, আমার স্ট্রং জোন ছিল হচ্ছে জেনারেল নলেজ, দ্যাটস ওয়াই আমি কিন্তু ম্যাথমেটিক্স না দাঁড়িয়ে জেনারেল নলেজকে অ্যান্সার করেছি। তার পরবর্তীতে যদি বলতে চাই যে অন্য কেউ আছে যে কমার্সে আছে, ভাই আমি তো অ্যাকাউন্টিং দেখাতে চাই না কিন্তু আমি হচ্ছে দেখাতে চাচ্ছি আপনার ম্যাথমেটিক্স, তাহলে অবশ্যই এটা দেখাতে পারবেন, বাট মাস্ট বি কোয়েশ্চেন পেপারটাকে আপনার কমপক্ষে 2 থেকে 3 বার ইনস্ট্রাকশন গুলো চেক করে নেবেন যে আপনাকে কোনো ধরনের ডিরেকশন দেওয়া হয়েছে কিনা। যারা কমার্সের আছেন তারা অ্যাকাউন্টিং মার্ক করবেন, যারা সায়েন্সের আছেন তারা ম্যাথমেটিক্স মার্ক করবেন, এবং যারা ইন্ডিভিজুয়াল আছেন যেমন হিউম্যানিটিজ এর তারা কিন্তু আবার জিকে মার্ক করবেন। এরকম ইনস্ট্রাকশন না থাকলে আপনার যেই সাবজেক্ট ইচ্ছে আপনি সেটিকে মার্ক করতে পারবেন। তারপর চলে আসছে টোটাল সিট কতটি। আমাদের ভার্সিটিতে হচ্ছে টোটাল 4টি ফ্যাকাল্টির আন্ডারে কিন্তু 5টি ডিপার্টমেন্ট আছে এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টে কিন্তু আপনার 40টি করে সিট আছে। আর এক্সাম সেন্টারটি আমাদের কোথায় থাকে, আমাদের কিছু এক্সাম সেন্টার সিলেক্ট করে দেওয়া আছে, সেগুলো কিন্তু বিভাগীয় শহর, যেমন ঢাকা, চট্টগ্রাম, খুলনা এরকম ভাবে কিছু প্লেস বলা আছে। বাট এটা কিন্তু স্পেসিফিক এরকম নয় যে শুধুমাত্র একটি প্লেসে পুরো ঢাকা, চট্টগ্রাম অথবা ঢাকা অন্যান্য সেন্টারগুলো যারা আছে তাদের পরীক্ষাগুলো হয়ে থাকবে। কিছু বিভিন্ন ধরনের সিলেক্টিভ শিক্ষা প্রতিষ্ঠান যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হয়ে থাকে স্পেসিফিক ভাবে মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ অথবা বিএন কলেজ ঢাকা, চট্টগ্রামের ক্ষেত্রে বিএন কলেজ চট্টগ্রাম। সো এরকম কিছু সিলেক্টিভ আপনার এক্সাম সেন্টার থাকবে। দ্যাটস ওয়াই এটা নিয়ে কোনো ধরনের চিন্তিত হওয়ার দরকার নেই। আপনি যখন এডমিট পাবেন সেখানে ক্লিয়ারলি ভাবে নোট করা থাকবে আপনার এক্সাম সেন্টারটি কোথায় পড়েছে, সিট প্ল্যান সহ। আর ফিনান্সিয়াল কস্ট যেটা হচ্ছে আপনার এডমিশন, তারপর হচ্ছে আদারওয়াইজ যে ডিপার্টমেন্টাল কস্ট গুলো আছে সেগুলো কি হবে। আমি যদি আপনাকে ওভারঅল আইডিয়া দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের এখানে বিশ্ববিদ্যালয় পাবলিক হওয়া সত্ত্বেও আপনার এডমিশন এবং ফিনান্সিয়াল কস্ট গুলো একটু তুলনামূলক অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর চেয়ে বেশি। আপনি বিউপি, এমআইএসটি এবং এভিয়েশন ইউনিভার্সিটি এগুলোকে যদি হিসাব করে থাকেন তাহলে হচ্ছে আমাদের যে এডমিশন স্ট্রাকচার, ফি এর যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো কিন্তু কিছুটা কাছাকাছি। দ্যাটস ওয়াই আপনি যদি আমাদের ওয়েবসাইট গুলোকে ভিজিট করে থাকেন তাহলে পূর্ণাঙ্গ আইডিয়া গুলো পেয়ে যাবেন। এবং হল ফেসিলিটিস থেকে শুরু করে অন্যান্য যতগুলো ফেসিলিটিস আছে আপনার যেমন যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে সবগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এই তো যাবতীয় কোয়েশ্চেন সবকিছু এখানেই ছিল। এবং তাছাড়াও যদি অন্য কোনো ধরনের আপনার প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ললিপপকে কিন্তু মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আমাদের ফেসবুক ইনবক্স আছে আপনার জন্য, ইউটিউব কমেন্ট বক্স আছে, সবখানে 24/7 আপনার জন্য রেসপন্স করার জন্য কিন্তু আমরা আছি। সো থাকবেন ললিপপের সাথে, অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।